প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলো। আচ্ছা, ইউটিউব এবং ফেসবুক থেকে যদি পয়সা পাওয়া যায় না যেত, ডলার, আমেরিকান ডলার না পাওয়া যেত, তাহলে মনে হয় ফেসবুক এবং ইউটিউবের ছবিটা অন্যরকম হতো। এখন যেমন আমরা ভিউ ব্যবসার জন্য, ভিউর জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, গুজব, জল্পনা কল্পনা সব কিছু মিলিয়ে চরিত্র হনন খুব ইজি করা যায়। এর উপর আরেকটি নতুন শুরু হয়েছে, এআই দিয়ে চেঞ্জ করে ফেলা যায়, ফটোশপ দিয়ে চেঞ্জ করে ফেলা যায়, সব করে মানুষকে অতি সহজে চরিত্র হনন করা যায়। আর বাঙালির স্বভাব পরনিন্দা, পরচর্চা, অন্যের ভালো না দেখতে পারা, টেনে নামানো, কারণে অকারণে সমালোচনা, এটা আমাদের চরিত্রের মাঝে রয়েছে। সেটা বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক। এই যে অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সরকার পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কিন্তু তখন ভালো ছিল না। তিস্তা চুক্তি যখন মোদিকে করতে দেয়নি, তখন কিন্তু মমতা খারাপ হয়ে গেছিল। আবার মমতা মুসলিম তোষণ করতেছিল, এটা আবার ভালো লাগতেছিল। তো বড় মুশকিল, আপনি কোন দিকে যাবেন? এখন মমতা ব্যানার্জি নির্বাচনে ফেল করেছে, শুভেন্দু অধিকারী পাশ করেছে। যত দোষ সব শুভেন্দুর। মমতা ব্যানার্জি এখন একদম এঞ্জেল হয়ে গেছে। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, কারণ আমরা জানি না আমরা কি চাই, এক। আর দ্বিতীয়ত, আমরা যা জানি তা রং, তা ভুল। তৃতীয়ত, আমরা জেনেও না জানার ভান করি। চতুর্থত, ধর্মান্ধতা, অন্ধ হয়ে আমরা মনুষ্যত্ব বিকিয়ে দিতেও কুণ্ঠাবোধ করি না। এই নানাবিধ কারণে পরস্পরের মাঝে সন্দেহ, অবিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভাঙ্গন বলা চলে, বা সাম্প্রদায়িক সম্প্রীতির বলতে গেলে শূন্যের কোটায়। সার্বিক পরিস্থিতি নিয়েই কিন্তু দেখবেন আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর একটি পরিবেশ তৈরি হয়েছে যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রধান প্রধান কাগজগুলি, ইনকেলাব আর আমার দেশ বা সংগ্রাম পত্রিকার কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের জাতীয় অন্যান্য পত্রিকাগুলিতে দেখুন তো, কোথাও ভারতের কোনো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত মসজিদ ভাঙ্গা হয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে? কিন্তু আপনি ফেসবুক খুলেন, খবরের অভাব নেই। জ্বালিয়ে পুড়িয়ে সব মনে হয় যেন সব শেষ, সব ছারখার করে দেওয়া হচ্ছে, কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশে একজন ভারতীয়, একটি পরিবার, মুসলিম পরিবার বাংলাদেশে এসেছে? গত ভারতের 70 বছরের ইতিহাস, আরো পরের ইতিহাস থেকে যদি শুরু করেন, 71 থেকে, বাংলাদেশে ভারত থেকে 10টি মুসলিম পরিবার কেউ দেখাতে পারবে এসছে ভারতের মুসলমানদের কাছ, হিন্দুদের কাছ থেকে অত্যাচারিত হয়ে? আমি আরেকটি কথা, ডোন্ট গেট মি রং, আমি বলছি না যে ভারতে বিক্ষিপ্ত ঘটনা ঘটনা অনেক ঘটতে পারে। একটি দেশে, আমি এই কথাটি বারবার বলি, যে একটি দেশে 140 কোটির মানুষ, সেখানে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। এবার নির্বাচনের পরেও ঘটে নাই তা কিন্তু আমি বলছি না, ঘটতে পারে। কিন্তু সেগুলি ডোমেস্টিক, সে দেশের আভ্যন্তরীণ ঘটনা।
এই কারণে আভ্যন্তরীণ ঘটনা, সেখানে খুন প্রতি দেশে, আমাদের দেশে প্রতিদিন খুন হচ্ছে। এই যে ডক্টর ইউনূসের আমলে এত খুন হলো, এত কিছু হলো, তার জন্য কি ভারত দায়ী? না ভারতের কোনো মাথা ব্যথার ছিল যে ভারতে প্রতিদিন বিভিন্ন এত বড় একটি দেশ মারা যাচ্ছে, এর জন্য কি বাংলাদেশের কোনো মাথা ব্যথা থাকার কথা? এই যে আমেরিকা, আমরা একটি সভ্য দেশে, আমরা আমেরিকায় থাকি, আমেরিকার স্কুল বলেন, কোনো ক্লাব বলেন, আমেরিকাতে কতদিন পর পর এই গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ইসলামোফোবিয়া প্রচন্ড ভাবে বেড়েছে আমেরিকা এবং ইউরোপে, অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে আমেরিকায় কিছু হচ্ছে, আমরা এইটাই প্রতিবাদ করব, আর ভারতে কিছু হচ্ছে সেটার প্রতিবাদ করবো না, এটা তো হইতে পারে না। অন্যায় ও বিচারের প্রতিবাদ আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন সেখান থেকেই করতে হবে। আজকে গাজায় যে ধরনের অমানসিক অবর্বরচিত ঘটনা ঘটেছিল ইসরায়েলি গাজা যুদ্ধে, কেন আমরা প্রতিবাদ করিনি? আমরা এখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। হইতেই পারে বাংলাদেশ থেকে মানুষ গাজার পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে, কিন্তু সেই দাঁড়ানোর পেছনে যদি অ্যাগ্রেসিভ জঙ্গি মনোভাব থাকে, সেটা হইতে পারে না। আপনি মানবিক কারণে মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। মানবাধিকার লঙ্ঘন হলে আপনাকে তার, আপনি যদি মানুষ হন, আপনার যদি বিবেক বিবেচনা যদি সুস্থ হয়, আপনি যদি মানসিকভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হন, সেটা হইতেই পারে, এটা হইতে হবে, এবং সেটাই একজন প্রকৃত মানুষের কাজ। এই দেখুন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন, ভাই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলে আমাদের কি আসে যায়? কিন্তু আমাদের আসে যায়, আমাদের তখন আসে যায় যখন বিষয়টি নিয়ে রাজনীতি হয়, সাধারণ মানুষ, নাগরিকরা একটি হুমকির সম্মুখীন হয়, যখন নাগরিকদের উপরে এই ভয়াবহতা নেমে আসে। যেমনটি দাঙ্গা হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বলুন, যে ধরনের দাঙ্গা, আমাদের দেশে তো পাথর দিয়ে মিটফোর্ড, পুরান ঢাকায় হাসপাতালের সামনেই তো পাথর দিয়ে মারা হলো, ওইখানেই তো হাতিকেও মারা হলো। কে কেউ কন্ট্রোল করতে পেরেছে? ওরা কি কই বাইরের থেকে এসেছিল? সরকার ধরতে পারে না। যদি ধরা যাক বাইরের থেকে এসেছে, তো সরকার ধরতে পারে না কেন? আসামের নাকি হাতিকে মেরে ইন্ডিয়াতে চলে গেছে, প্রথমে কলকাতা পরে দিল্লি, তো ওদেরকে আনতে পারতেছে না কেন? সরকার কি করে? কথাটা এই জন্যই শুরুটা করলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচন উত্তর যে সমস্ত ঘটনা ফেসবুকে দেখা যাচ্ছে, তার সর্বস্ব আংশিক ঘটনা ঘটছে, এবং সেটা ঘটতে পারে, সেটাই বাস্তব, সেই বিষয়টি বরং বাস্তব। বিক্ষিপ্ত ঘটনা ভাই, পশ্চিমবঙ্গে একটি এলাকা, ধরা যাক মুর্শিদাবাদ, সেখানে একজনের প্রতি আরেকজনের নির্বাচনের আগে পরে শত্রুতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, এক দুইটা ঘটনা। সেই ঘটনা যদি সর্বস্তরে হয়, ব্যাপকভাবে হয়, ম্যাস যেটাকে বলা হয়, মানুষের সম্পৃক্ততা হয়, সেটা ভয়ঙ্কর। সেটা প্রতিহত করতে সরকারকে সর্বশক্তি নিয়োগ করতে হয়। কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘটনা আজ পর্যন্ত, আজকে নির্বাচন হলো প্রায় এক সপ্তাহ হলো, পশ্চিমবঙ্গে সরকারও, নতুন সরকারও শপথ নিল। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মুসলিম নেতা, আমি দুদিন আগেও একটি ভিডিওতে বলেছি যে পশ্চিমবঙ্গের কোনো মুসলিম নেতা অভিযোগ করেনি পশ্চিমবঙ্গে হিন্দুরা নির্বাচনের পরে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে, মসজিদ ভেঙেছে। দেখুন করাচিতে, এই যে ফেসবুকে দেখানো হচ্ছে, করাচিতে আহমেদিয়া সম্প্রদায়ের মসজিদ ভাঙ্গা হয়েছে, আর এই মসজিদের ছবি ভিডিও দেখানো হচ্ছে। আজকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এই হলো বাস্তবতা।
পুরনো ভিডিও, নেপালের ভিডিও, নেপালে জেনজি বিপ্লব হয়ে গেল কতদিন আগে, সেখানে যে হয়েছে গন্ডগোল, সেই গন্ডগোলের ভিডিও ক্লিপ, পিকচার, শ্রীলঙ্কার ঘটনা সমস্তগুলি এখন দেখানো হচ্ছে। যে কারণে ফেসবুকে আপনারা যা দেখেন তা জাতীয় সংবাদপত্র বা টেলিভিশনে তা আপনারা পাবেন না। আর বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ঘটে নাই সে কথা বলবো না, সেটাও আমি বলি ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়। তারপরেও দেশে সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সেটা বাংলাদেশেও হয়, ভারতে হয়, আমেরিকায় হয়, ইউরোপে হয়, সব জায়গাতেই হয়। তো তাই বলছিলাম যে ফেসবুকে, এবং আরেকটা মজার জিনিস হলো কি, মানে আমাদের কিছু ইউটিউবার আছে দেশের বাইরে, ফ্রান্সে বলেন, নিউ ইয়র্কে বলেন, ওই যে পিনাকি তো একজন আছেই। আচ্ছা, তার সম্পর্কে একটা মিনিট আপনাদেরকে বলতে চাই। সেটা কি ছিল? সে এন্টি হাসিনা, বিএনপির পক্ষে। এন্টি হাসিনার পতন হলো, তিনি হয়ে গেলেন কি ইউনুস। ইউনুসের শেষ, তিনি ইউনুসের কেউ তিনি ইসে করলেন বিএনপির সাথে, জামাত। আর এখন পিনাকি বাবু কি শুরু করলো দেখলাম, ইরান ইরাক যুদ্ধ, না ইরান এবং বাংলা মানে আমেরিকা যুদ্ধ নিয়ে শুরু করলেন। তিনি যখন যেটা সুবিধা পায়, মানুষ সে মনে করে যে এই যে তার অশিক্ষিত অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্র যারা তার ভিডিওগুলি দেখে তারা এতে উৎসাহিত হবে। তারপর তিনি শুরু করলেন কি ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে কথা। এখন শুরু করছেন কি তিনি, সেই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে উল্টা সিধা কথাবার্তা শুরু করে, অথচ ও জানে, ও পিনাকি কি বুঝে না, সে শিক্ষিত লোক। আর সে যদি না বুঝে আমি মনে করবো সে মূর্খ, বা এইগুলি ইচ্ছা করে করে। এই জন্য এট দ্য বিগিনিং এই ভিডিওর আমি বলছিলাম যে ইউটিউব ফেসবুক বড়ই বালা। এই ইউটিউব ফেসবুকের যে অর্থ পাওয়া যায়, এটাই হয়েছে আমাদের জন্য এখন এক ধরনের কাল। কারণ ওই সব ধান্দাবাজ ইউটিউবার এবং দেশের কিছু সংখ্যক অশিক্ষিত অর্ধশিক্ষিত পোলাপান, যাদের মাথা খেয়েছে ফেসবুক এবং ইউটিউব, টিকটক করার নামে সামাজিক অবক্ষয় এমন এক পর্যায়ে গিয়েছে, মা বাবা ভাই বোন একসাথে মিলে কোনো ফেসবুকে কোনো বা ইউটিউবে কোনো কিছু দেখা যায় না। বাচ্চা ছেলে 15 থেকে 20 পর্যন্ত, তাদের যে টিকটক, তারা যে সমস্ত ভিডিও করে ইউটিউবে দেয় বা ফেসবুকে দেয়, এগুলিকে একমাত্র সামাজিক অবক্ষয়ের সঙ্গেই তুলনা করা যেতে পারে। এমনটি ছিল না আমাদের দেশে, 70-এ ছিল না, 80-তে ছিল না, 90-এও ছিল না। ইন্টারনেটের পরে এই জিনিস শুরু হয়েছে। কিন্তু সেটা যদি পরিবার কিসের জন্য, আপনার সন্তানকে গড়ে তোলার দায় দায়িত্ব কার? শুধু স্কুলের, শুধু কলেজের, শুধু ইউনিভার্সিটির? নো। সন্তান গড়ে পারিবারিক অবব্যয়ে যে মানে সন্তান গড়ে উঠে, তাকে শিক্ষাটা কে দেয়? প্রথম শিক্ষাটাই তো দেয় মা বাবা, আত্মীয় স্বজন, তারপর স্কুল, তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর আরো উচ্চতর, তারপর আরো আরো দূরে বিদেশে। এভাবেই তো পর্যায়ক্রমে হয়। কিন্তু আমাদের দেশে দেখবেন, এই জন্য আমি বারবার এই ইউটিউবারদের কথা বা এই ফেসবুকের কথা বলি, যে ওদের কারণটা হলো এইটাই, ওরা মিথ্যা বানানো নাটক, সার্কাস, সাজানো গুজব কথাবার্তা, বানানো আপত্তিকর ভিডিও, এই সমস্ত পোস্টিং দিয়ে ওরা ভিউ বিজনেসের অর্থ হলো ফেসবুক থেকে ইউটিউব থেকে ডলার পাবে তারা। তারা জাতীয় স্বার্থের চিন্তা তাদের মাথায় নেই। তারা মনে করে ওইটা তাদের বিজনেস, পুঁজি। পুঁজি যারা বিজনেস, তাদের পুঁজি হলো মিথ্যাচার, তাদের পুঁজি হলো ধান্দাবাজি, ভাটপাড়ি, মানুষের চরিত্র হনন, কারণে অকারণে ভারত বিরোধিতা, কারণে অকারণে আমেরিকা বিরোধিতা, এই হলো তাদের কাজ। এবং এমনকি যৌন সম্পর্কিত
আপত্তিকর কথাবার্তাগুলিও অহরহ আমরা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, আপনারা জানেন। মাদ্রাসা এতিমখানা থেকে শুরু করে শিশুদের উপর বলাৎকার, যৌন হয়রানি এসব করা হচ্ছে, প্রতিদিনের খবর। এর একমাত্র প্রধান কারণ হলো শিক্ষিত নামে কতগুলি অশিক্ষিত পশু জঙ্গি এসে এই সমস্ত কাজগুলি করে আমাদের সমাজকে কুলুষিত করছে, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে, যে কারণে আজকে যুব সমাজ, ছাত্র সমাজ অবক্ষয়ের অতলে অন্তরীণ। প্রিয় দর্শক, তো বলছিলাম এই যে কতগুলি ইউটিউবার, ওরা যে খুব ভালো করেই জানে তাদের একটাই কাজ, 1000 লাইক হলো, ভিডিও শেয়ার হবে, ইউটিউব তাদের পয়সা দেবে, ফেসবুক তাদের পয়সা দেবে, এই হলো তাদের কাজ। দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, তরুণ সমাজের ছাত্র ছাত্রদের স্বার্থ গুল্লা যাক, তাদের কিছু আসা যায় না। যে কারণে বলছিলাম যে এটা অত্যন্ত আপত্তিকর। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের অনেক মুসলিম নেতা রয়েছেন। আমি দুদিন আগেও একটি ভিডিও করেছি, হুমায়ুন কবির থেকে শুরু করে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী, রয়েছেন আরাবুল, রয়েছেন শওকত মোল্লা, এরকম অসংখ্য ভারতীয়। আপনাদেরকে একটি ইনফরমেশন দেই যে এই নির্বাচনে, গত নির্বাচনে 40 জন ধর্মীয় সংখ্যালঘু থেকে পশ্চিমবঙ্গে বিধায়ক নির্বাচিত হয়েছেন। 40 জন। বিজেপি থেকে কেউ হয়নি, বিজেপিতে হয়তো মুসলিম সম্প্রদায়ের কেউ বিজেপি করে না দেখে বিজেপির কোনো বিধায়ক নেই। যারা যদি বিজেপি থেকে তারা নির্বাচন করতো, নিশ্চয়ই তারা তাদেরকে নমিনেশন তারা দিত, যে কারণে বিজেপি থেকে কোনো বিধায়ক নেই। কিন্তু অন্যান্য দল, তৃণমূল থেকে শুরু করে কংগ্রেসের যে 2 জন পাশ করেছে, 2 জনেই মুসলিম। বাম দল থেকে যে পাশ করেছে সেও মুসলিম। হুমায়ুন কবিরের দল থেকে 2 জন পাশ করেছে, তারাও তো অবভিয়াসলি মুসলিম। ফুরফুরা শরীফের 2 জন পাশ করেছে, তারা 2 জন মুসলিম। তো টোটাল 40 জন বা 41 জন হবে পশ্চিমবঙ্গের বিধানসভায় মুসলিম বিধায়ক। তারা কেউ কি আজ পর্যন্ত, আজকে তো 1 সপ্তাহ হলো নির্বাচনের ফলাফল হলো, কেউ কি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা মুসলিমদের মারছে, বাড়িঘরে আগুন দিচ্ছে বা মসজিদ জ্বালিয়ে দিয়েছে? এখন পুরনো ভিডিও, নেপালের ভিডিও, শ্রীলঙ্কার ভিডিও, পাকিস্তানের ভিডিও দিয়ে যদি ফেসবুক সাইল আপ করে ফেলেন, আর পিনাকি বাবুরা যদি ইউটিউবের পয়সায় ওই মিথ্যাচার প্রচার করে আর আপনারা তার পিছনে ছুটতে থাকেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের মনে ভয় আতঙ্ক হবে। যে কারণে বাংলাদেশের ধর্মমন্ত্রী কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছে যে ভারতের অজুহাত নিয়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে কোনো অবস্থাতেই মানা যাবে না, দরকার হলে আমি পদত্যাগ করব। তিনি হলেন মুফাজ্জল হোসেন কায়কুবাদ, শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ। তিনি ধর্মমন্ত্রী, তিনি এই কথাটি বলেছেন, বলতে তিনি বাধ্য হয়েছেন। তিনি আজ করতে পেরেছেন যে বাংলাদেশে এই সমস্ত ঘটনা ঘটতে পারে। তো আমিও বাংলাদেশের অনেক কাঠমোল্লা যারা ওয়াজ করে, তারাও কিন্তু বিভিন্নভাবে যেগুলি প্রচার করছে। আমি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ করব, বিশেষ করে মুসলিমদের কাছে, প্রকৃত ঘটনা জেনে খোঁজখবর নিয়ে রিয়াক্ট করুন। সবচেয়ে বড় কথা, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের দেশে বসবাস করছে। এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। অনেক ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, দুষ্ট লোকের অভাব নেই, জঙ্গিদের অভাব নেই,
হইতেই পারে, কিন্তু সাধারণ মানুষ সবসময় অসাম্প্রদায়িক। সাধারণ মানুষ আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতাকে পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখুন। বাংলাদেশে ভারতে কি হয়ে গেছে, ছিলে কান নিয়ে গেছে, এই সমস্ত গুজব, এ সমস্ত পিনাকিদের গুজব, এ সমস্ত ইউটিউবের গুজব, সোশ্যাল মিডিয়ার গুজব, এই সব থেকে আপনারা বিভ্রান্ত হবেন না। বিষয়টি এজন্যই আমি গুরুত্বের সঙ্গে আলোচনায় এনেছি, সেই কারণেই যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে বাংলাদেশে আলোচনা হচ্ছে। আচ্ছা, ধরা যাক পশ্চিমবঙ্গের, আমি বলছি যে বিক্ষিপ্ত ঘটনা এত, পশ্চিমবঙ্গে 12 কোটি মুসলিম, হিন্দু হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে, আদিবাসী মিলে পশ্চিমবঙ্গ। তাই এখানে দুই একটা ঘটনা ঘটতেও পারে, অনেকে আগে শত্রুতা, প্রতিহিংসা এগুলো থাকতেই পারে। সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেটার জন্য লিডার্সরা রয়েছে, হিন্দু লিডার রয়েছে, মুসলিম লিডার রয়েছে, সরকার রয়েছে, বিরোধী দল রয়েছে। তার কোনো খবর নেই। আমরা সীমানার এপারে থেকে আমরা আজগবি সব খবর সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা হইহল্লা করছি, পরিবেশ নষ্ট করছি, যে পরিবেশে আমরা আজন্ম বসবাস করছি। ধরা যাক আমাদের একটি গ্রাম, সেই গ্রামে হিন্দু মুসলিম সবাই বসবাস করে। ভাই, পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশে বা আসামে কি হইলো, তার জন্য আমাদের এই গ্রামের হিন্দু মুসলমানের সম্পর্কটা কি? আমরা তো আমাদের মতো চিরদিন একসঙ্গে বসবাস করছি। আজকে যদি আমরা আমাদের যে গ্রাম, সেই গ্রামে কোনো হিন্দু গিয়ে কোনো মসজিদ অ্যাটাক করে, এই বিষয়টা অন্যায় এবং এটার প্রতিকার হইতে পারে। বা একজন মুসলিম বা ওই গ্রামের যদি গিয়ে হিন্দু মন্দিরে গিয়ে অ্যাটাক করে, তাহলে সেটা আলোচনার বিষয়, সেটা ভারতের বিষয় না, সেটা বাংলাদেশের বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে ভারতে যখন পত্রপত্রিকাতে গুলিতে বিভিন্ন ধরনের অতিরঞ্জিত নিউজ হয়েছে, আমি নিজে ভিডিও করেছি যে ভারতের অনেক কাগজ 5 আগস্টের পর হিন্দুদের উপর অত্যাচারের কাহিনীকে অনেকাংশে অতিরঞ্জিত করেছে। অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাকে অনেক বাড়িয়েও বলা হয়েছে, সেই কথাগুলিও বলছি। তো এজন্যই এই ইলেকশন, পশ্চিমবঙ্গের ইলেকশনের ফলাফল পরে যে যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বা অন্তত সোশ্যাল মিডিয়ার কথাই বলছি, সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলি অত্যন্ত ভয়াবহ আকারে, মানে আশ্চর্যের ব্যাপার। কোথায়? করাচিতে আহমেদিয়া সম্প্রদায়, করাচিতে বলুন, লাহোরে বলুন, ইসলামাবাদ বলুন, এই পাকিস্তানে কদিন পর পরে মসজিদে গোলাগুলি হয়, মসজিদে বোম ব্লাস্ট হয়, হাজার হাজার শত শত মুসল্লি বোধহয় আমার মনে হয় গত 20 বছরে মারা গেছে। ওইখানে আহমেদিয়ারা তাদের ধর্ম করতে পারে না। পশ্চিমবঙ্গে মন্দিরেও অ্যাটাক হয়, সেই ভিডিওগুলিও রয়েছে। এখন সেই কবে কোথায় পাকিস্তানে কি হয়েছে সেটা যদি এখন আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলেন যে ভারতীয় মন্দির ভেঙে ফেলছে, এটা হইল জিনিসটা? এটা কি হয়? আমাদের এই কাঠমোল্লাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। ওদের ধান্দা হলো পয়সা কামানো, ওয়াজ মাহফিলে গিয়ে মিথ্যাচার, আর রাতে বলাৎকার। এই হইল কাঠমোল্লাদের কাজ। গত 1 সপ্তাহে সারা বাংলাদেশে, আমরা তো নিউজ নিয়ে কারবার করি, নিউজটাই তো আমাদের কাজ, কোথায় কি হচ্ছে তাই তো দেখা। আমি গত 1 সপ্তাহে বাংলাদেশে অন্তত 10টি ঘটনা ঘটেছে বলাৎকার, শিশু নির্যাতন, এবং সবগুলি মসজিদে এবং মাদ্রাসায়। এর প্রতিকার হওয়া দরকার। আমাদের এই মোল্লা সাহেবরা ওই বিষয়টিকে সুরাহা করা তাদের প্রধান কাজ, প্রধান দায়িত্ব। ভারতের গুজরাটে কি হয়েছে, পাকিস্তানের করাচিতে কি হয়েছে, কলকাতায় কি হয়েছে, নেপালের কাঠমান্ডুতে কি হয়েছে, শ্রীলঙ্কার কলম্বোতে কি হয়েছে, এটার কারণে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অর্থ হলো সুযোগ নেওয়া, এবং এই সুযোগটা যারা নেয় তারাই জঙ্গি, তারাই ধর্মান্ধ, এবং তাদেরকেই প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।